খুব একটা ক্লাস আসলে আপনাদের সাথে আমার হয়নি, যার কারণে প্রথম থেকে শুরু আমরা ইজিলি করতে পারি। সো ফার্স্টে আমরা স্লাইডটা দেখি। আপনারা খালি আমাকে বলবেন যে আপনারা আমি যেই জিনিসটা দেখাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সো ম্যানেজমেন্ট স্লাইড আমি শো করছি, আপনারা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা আমরা একটু দেখি। ডেফিনেশনটা বলেছে যে ম্যানেজমেন্ট is the process of designing and maintaining an environment in which individuals working together in groups efficiently accomplish selected aims. তো বেশ কিছু বিষয় এখানে ফোকাস করেছে। যেমন প্রথমে এখানে যেটা এক্সপ্লেন করতে চেয়েছে ওনারা, যে ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে একটা পরিবেশকে ডিজাইন করা হয় অথবা একটা পরিবেশকে তৈরি করা হয় এবং সেই পরিবেশটাকে মেনটেন করা হয় রেগুলার। এটা একটা রেগুলার কাজ, যে এনভায়রনমেন্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি এখানে একটা টিম হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট কিন্তু কখনোই একা একা সম্ভব না। ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি আপনি খুব স্মুথলি অপারেট করতে চান, আপনাকে অবশ্যই এটা টিম মেনটেন করতে হবে, একটা টিম বা একটা গ্রুপ মেনটেন করতে হবে টু অ্যাকমপ্লিশ পার্টিকুলার গোল। একটা গোল অ্যাচিভ করা কিন্তু এত সহজ না। যেমন আমি একটা অর্গানাইজেশন দিলাম, সেই অর্গানাইজেশনে আমার একটা গোল আছে, তো আমি এটাকে আরেকটু ক্লিয়ারলি একটা ছবির দ্বারা যদি আপনাদেরকে বোঝাই, গেস এটা আপনাদের জন্য আরেকটু ইজি হবে। লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। আমি এখন পেইন্টিতে আছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে সাপোজ আই হ্যাভ আ গোল, আমার একটা অর্গানাইজেশনাল গোল আছে, ওকে, দিস ইজ মাই গোল। এখন এই গোলটা অ্যাচিভমেন্ট করার জন্য এভরি সিঙ্গেল পার্সনকে আমাকে হেল্প করতে হবে। এটা আমার কোম্পানির দারোয়ানও হতে পারে, আমার কোম্পানির সামান্য একজন পিয়ানো হতে পারে, আমার কোম্পানির একজন আইটি অ্যাসিস্ট্যান্টও হতে পারে, আমার কোম্পানির একজন ফ্রন্ট ডেস্ক ম্যানেজারও হতে পারে, আবার সিনিয়র লেভেলের ম্যানেজারও হতে পারে, মিড লেভেল ম্যানেজারও হতে পারে। তার মানে প্রত্যেকটা ব্যক্তিকেই তার মানে কিন্তু আমার এখানে একটা ম্যানেজমেন্টের আন্ডারে কাউন্ট করতে হবে, এবং এদের মধ্যে একটা লেভেলও যদি ডিপ্রাইভড থাকে বা একটা লেভেলের কর্মীও যদি ডিসস্যাটিসফাইড থাকে, মানে তাদের মধ্যে যদি আমার কোম্পানির প্রতি কোনো কমিটমেন্ট না থাকে বা আমি যদি সেই কমিটমেন্টটা তৈরি করতে না পারি, তাহলে কখনোই কিন্তু আমাকে সেই গোলটা অ্যাচিভ করতে হেল্প করতে পারবে না, মন থেকে হেল্প করতে পারবে না। সো তার মানে ওভারঅল আমরা যেটা বুঝতে পারছি যে ম্যানেজমেন্ট মানে কিন্তু এখানে সবচেয়ে বেশি যে জিনিসটাকে এখানে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, অথবা আমরা যেটাকে বলি হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স কিন্তু একটা দেশের, একটা পৃথিবীর, হ্যাঁ, একটা দেশের, একটা অর্গানাইজেশনের জীবন মানে কিন্তু হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্সটাই কিন্তু আপনাকে যে কোনো ইম্পসিবল গোলকে পসিবলি কি করে অ্যাচিভ করতে হয় সেই হেল্পটা কিন্তু তারা আপনাকে করবে। আপনার হিউম্যান রিসোর্স যত স্ট্রং থাকবে, আপনার সেই গোল অ্যাচিভমেন্টটা তত বেশি আপনার কাছে সহজ মনে হবে। কিন্তু আপনার হিউম্যান রিসোর্স যদি উইক থাকে, তাদের যদি ট্রেনিং ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা তাদের এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড কোনোটাই যদি কমতি থাকে, তাহলে কিন্তু আপনার গোল অ্যাচিভমেন্টটাও আপনি সবসময় টেন্স থাকবেন। তো যার কারণে হিউম্যান রিসোর্সকে
লাইনে নিয়ে আসা। হিউম্যান রিসোর্স কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু গিফটেড। আমরা আমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে কোনো ধরনের কাজে ইনভেস্ট করি না, আমরা জানি না যে আমরা কোন কাজটা ভালো পারি। কিন্তু একজন ম্যানেজারের বা আমি আরো যদি সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাই, লিডার, একজন লিডার কিন্তু সে দেখলে বুঝে কোন মানুষকে কোন ধরনের কাজ দিলে সেই কাজটা সে মজা নিয়ে করবে, সেই কাজটা সে শেখার আগ্রহ নিয়ে করবে। সেই লোকগুলা, ইন্ডিভিজুয়াল লোকগুলা একা একা কিছু করতে পারে না, কারণ একটা কাজ বা একটা গোলে পৌঁছাতে হলে অনেক কিছুর দরকার হয়। যেমন হচ্ছে human resource is not only one resource that are required for reaching particular goal. You need many other things. যেমন হচ্ছে কিন্তু আপনার মানি দরকার হচ্ছে, রাইট? আপনার মানি দরকার হচ্ছে, আপনার ন্যাচারাল রিসোর্স দরকার হচ্ছে, ন্যাচারাল রিসোর্স। দেন হচ্ছে আপনার দরকার হচ্ছে একটা টেকনোলজিক্যাল ব্যাকআপে। এখন টেকনোলজিক্যাল ফ্যাসিলিটিস, সব কিছুই আমার দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার কিন্তু হিউম্যান রিসোর্সকে, কারণ এই হিউম্যান রিসোর্স যে কোনো ধরনের আমার প্রবলেমকে কিন্তু দ্রুত সলভ করার এবিলিটি রাখে। যেমন একজন মানুষকে যদি আমি স্যাটিসফাইড রাখি এবং তাকে যদি আমি ইনাফ ট্রেন করি, আমার কোম্পানির টাকা যতই হোক, আমার ইনভেস্টমেন্ট যতই হোক, আমার কোম্পানিতে যত কম হোক যত বেশি হোক, এখান থেকে সে একটা ইম্পসিবল আউটকাম কিন্তু গেইন করতে পারবে এই হিউম্যান রিসোর্সই। কারণ টাকাটা তো আমি নিয়ে বসে থাকবো না, আমার কোম্পানিতে আমি টাকাটা বিভিন্ন খাতে ব্যবহার করব, কিন্তু এই টাকাটা যে আমি দেব, ইনপুটটা যে আমি দেব, আউটপুটটা কিন্তু নিয়ে আসবে আমার হিউম্যান রিসোর্সই। সো আই নিড টু ট্রেন দেম, আই নিড টু গাইড দেম। ন্যাচারাল রিসোর্স, কাঁচামাল, কাঁচামাল তো নিজে নিজে কাজ করবে না, কাঁচামালকে ব্যবহার করবে কারা? হিউম্যান রিসোর্স। সো হিউম্যান রিসোর্স এই ন্যাচারাল রিসোর্সকে যত বেশি ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করবে, তত বেশি আমার ভালো প্রোডাকশন হবে, তত বেশি আমার উৎপাদনের পরিমাণ বাড়বে। টেকনোলজিক্যাল ফ্যাসিলিটি, আপনি যত কোটি টাকার মেশিনই কোম্পানিতে বসান না কেন, এই মেশিনটা তো একা একা কাজ করবে না, একটা সুইচ টিপতেও আপনার মানুষ লাগবে। সেই মানুষটা যদি হ্যাপি না থাকে, সে যদি উল্টাপাল্টা সুইচ টিপে, তাহলে কিন্তু আপনার একদিনের প্রোডাকশন শেষ। অথবা সে যদি রাস্তায় গিয়ে যদি সে সারাদিন ধরে আপনার বিরুদ্ধে যদি প্রোটেস্ট করে, বেতন কম দিচ্ছেন, ওয়ার্কিং আওয়ার রিজনেবল না, আপনার কিন্তু একদিনের প্রোডাকশন শেষ। ওই ঘুরে ফিরে কিন্তু হিউম্যান রিসোর্স, এই হিউম্যান রিসোর্সকেই তাহলে ওভারঅল ম্যানেজমেন্ট কি করছে? গাইড করছে একটা গ্রুপ হিসেবে, সো দ্যাট আপনার যে ইফেক্টিভ গোলটা আছে, আপনার যে ইফেক্টিভ যে অ্যাকমপ্লিশমেন্টটা, সেটা যেন আপনি সুন্দর মতো অ্যাচিভ করতে পারেন। তাহলে আমরা এখন আমাদের আমাদের যে বইটা ছিল, সেই বই অনুযায়ী কিন্তু আমরা জানি যে আমাদের বইয়ের যে রেফারেন্স বুকটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, যদি মনে না থাকে আরেকবার মনে করিয়ে দিই, সেই বইটার নাম ছিল হচ্ছে ম্যানেজমেন্ট, এবং বইটা লিখেছে কুঞ্জ। এবং কুঞ্জি কিন্তু এই বেসিক আইডিয়াটা দিয়েছে ম্যানেজমেন্টে, যে ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং অ্যান্ড মেনটেনিং অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ ইন্ডিভিজুয়ালস, মানে কিছু আলাদা আলাদা ব্যক্তি, ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে মিলেমিশে হাতে হাত রেখে কাজ করে ইফিশিয়েন্টলি, দক্ষতার সাথে, যেন একটা সিলেক্টেড এইমসকে তারা খুব সুন্দর করে অ্যাকমপ্লিশ করতে পারে, অর্জন করতে পারে। তো এতটুকু পর্যন্ত ডেফিনিশন বুঝতে আপনাদের কোনো কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন আছে, চাইলে আপনারা করতে পারেন। এনি কোয়েশ্চেন? নো ম্যাম। আচ্ছা, এখন শুধু কি সিলেক্টেড এইমস মানে একটা লক্ষ্য, এই লক্ষ্যটা অর্জন করাই কি আসলে ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য? না, এটার সাথে সাথে কিন্তু ম্যানেজমেন্ট আরো কিছু কাজ করছে। যেমন হচ্ছে এখানে ডেফিনেশন আপনারা দেখেন, যে এই বেসিক ডেফিনেশনটাকে আরেকটু যদি আমি এলাবোরেটলি এক্সপ্লেইন করি, আরো কিছু ব্যাপার এখান থেকে বের হয়ে আসে। যেমন নাম্বার 1, ম্যানেজারই একমাত্র পারে, একজন ম্যানেজার যার মধ্যে প্রফেশনাল
নলেজ আছে। আপনারা বিল গেটস এর জীবনী যদি দেখেন, বিল গেটস না, মাইক্রোসফট, আপনারা যদি অ্যাপেলের হিস্ট্রি পড়েন, আপনারা যদি মার্সিডিজ বেঞ্জের হিস্ট্রি পড়েন, সবখানে দেখবেন এখানে উদ্যোক্তা একজন, কিন্তু সে কিন্তু বিজনেস করে নাই, সে হচ্ছে কি করছে, আইডিয়া জেনারেট করছে, কিন্তু তার বিজনেসটাকে চালানোর জন্য কিন্তু তাকে ম্যানেজমেন্ট প্রফেশনাল হায়ার করতে হয়েছে অনেক অনেক টাকার বিনিময়ে। তো তার মানে একজন মানুষের ট্যালেন্ট প্লাস হচ্ছে বিজনেসের আইডিয়া বা বিজনেসের নলেজ আছে, এরকম দুইটা মানুষ একত্রেই একমাত্র পারে ম্যানেজমেন্টের ইম্পসিবল গেমগুলোকে অ্যাচিভ করতে। এই কারণেই বলছে যে ম্যানেজারই একমাত্র ব্যক্তি যে নাকি প্রতিষ্ঠানের ভিতরে ম্যানেজমেন্টের যে ফাংশনগুলো আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, লিডিং, কন্ট্রোলিং, এই পাঁচটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট ফাংশনই একমাত্র কিন্তু ম্যানেজার প্লে করতে পারবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে কত মানুষই তো আছে বিজনেসের কোনো নলেজ নেই, ইভেন বাংলাদেশকে দেখেন যে বিজনেসের বিয়েও করে নাই কখনো, বাট বিজনেস করছে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা পরিচালনা করছে না, তারা টাকা ঢালছে, কিন্তু তাদের বিজনেসকে প্রফিটেবল ওয়েতে ইনভেস্ট করানো, প্রোডাকশন কোথায় বাড়াইতে হবে, কোন প্রোডাক্টের প্রোডাকশন বাড়াতে হবে, কোন প্রোডাকশন বন্ধ রাখতে হবে, এই জাতীয় ডিসিশনগুলা কিন্তু ম্যানেজারের থেকে আসতেছে। তার মানে দেখেন, প্ল্যানিং ইজ মাস্ট। আপনি যদি শুয়ে শুয়ে বিছানায় চিন্তা করেন আজকে আমি আমার পড়ার টেবিলটা গোছাবো, এই পড়ার টেবিল গোছানোর জন্য কিন্তু আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন কোন বইগুলো আপনি মাঝখানে রাখবেন, কোন বইগুলো হাত দিলেই যেন আপনি পান সামনে রাখবেন, কোন ছোট বইগুলা উপরে রাখবেন, বড় বইগুলা নিচে রাখবেন। তো চিন্তা করেন যে সামান্য একটা সিম্পল ডেইলি ডিসিশনেই যেখানে আপনার প্ল্যান দরকার হয়, সেখানে উই আর টকিং অ্যাবাউট হিউজ বিজনেস, যেখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। সো যার কারণে প্ল্যানিং ইজ মাস্ট। আপনারা হয়তো জানেন অলরেডি যে 2015 সালে বিল গেটস কিন্তু অ্যালার্ম করেছিল পুরো আমাদের বিশ্বর সবাই নেতাদেরকে বা যারা ইনভেস্টার্স, যারা নিউক্লিয়ার বানাচ্ছে সবাইকে কিন্তু তিনি অ্যালার্ট করেছিলেন যে তোমরা যে উইপন বানাচ্ছ, তো এই উইপন কিন্তু অ্যাকচুয়ালি ইন দ্য লং রান আমাদের লাগবে না, এই উইপন আমাদের কিছুই করবে না, বরং ছোট ছোট কিছু সাবস্টেন্স পৃথিবীতে তৈরি হচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলোই, অদৃশ্য জিনিসগুলোই মানুষ ধ্বংস করে দেওয়ার এবিলিটি রাখে। সো প্লিজ তোমরা রিসার্চ বাড়াও, তোমরা বড় বড় নিউক্লিয়ার না বানায় বরং তোমরা এই ছোট ছোট যেই ইনভিজিবল এভিডেন্স গুলো আশেপাশে আমাদের ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে তোমরা ডিটেক্ট করো, এগুলোকে নিয়ে রিসার্চ করো এবং চিন্তা করো যে এগুলার স্প্রেডিং কি করে ছড়ানোটা বন্ধ করা যায়। তার মানে 2015 সালে সে কত বেশি রিসার্চ করেছে এবং সে জানতো যে ইন ফিউচার এরকম হতে পারে। তো আমাদের পৃথিবীর যতগুলো বড় বড় বিজনেস লিডার আছে তারা সবাই কিন্তু মোটামুটি ফিউচারকে প্রেডিক্ট করার এবিলিটি রাখে, কারণ তারা এত প্ল্যান করে তাদের বিজনেস নিয়ে, তারা এত বেশি প্রফেশনাল মাইন্ডেড যে তারা আগামী 20 বছর পর কি করবে সেই প্ল্যানও তারা করে ফেলে, আগামী 10 বছর পর কি করবে সেই প্ল্যানও তারা করে ফেলে। আপনারা চায়নাকে দেখেন, তারা এতটাই ভাইরাস জাতীয় জিনিসের সাথে ইউজ টু, মানে ইবোলা টিবোলা কি কি সব তো তারা লাইফে আগে ফেস করছে, তো যার কারণে তারা 20 দিনে, 15 দিনে, 10 দিনে হসপিটাল বানায় ফেলতে পারে। মানে আপনারা সাউথ কোরিয়ার দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান, দে আর সো ইউজ টু ইন দিস সিচুয়েশন, যার কারণে যখনই একটা অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সাথে সাথে কিন্তু তারা একটা অ্যাকশনে চলে যেতে পেরেছে, যেটা বাংলাদেশ এখনো পারেনি। কারণ হচ্ছে লং রান প্ল্যান, আমাদের বেসিক প্ল্যানটা আছে, লং রান প্ল্যান নাই। সো প্ল্যান ইজ মাস্ট, সব ধরনের প্ল্যান থাকতে হবে একটা বিজনেসে। অর্গানাইজিং, শুধু প্ল্যান করলে হবে না, ইউ হ্যাভ টু মেক ইউর ওয়ার্ক ইনটু অ্যাকশন। সো আমরা আরেকটু যদি এক্সপ্লেইন করি তাহলে ধাপে ধাপে আমরা যেটা বলছিলাম ফার্স্টে, যে আমাদের ফাংশন গুলো নিয়ে কথা বলছিলাম, যেটা একমাত্র ম্যানেজমেন্টের সম্ভব। প্রথমে আমরা কি বললাম, প্ল্যানিং,
প্ল্যানিং মানে হচ্ছে কি একদম পরিকল্পনা। একদম শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ অ্যান্ড লং রেঞ্জ, অল কাইন্ড অফ প্ল্যান আপনার অবশ্যই অবশ্যই আপনার থাকতে হবে। তাহলেই একমাত্র আপনি কনফিডেন্টলি আপনার ম্যানেজমেন্টকে রান, আপনার বিজনেসকে আপনি রান করাতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেশনকে রান করতে পারবেন। এরপরে যে কাজটা ম্যানেজমেন্ট করে বা ম্যানেজার করে সেটা হচ্ছে অর্গানাইজিং। আপনার তো শুধু প্ল্যান করলে হবে না, প্ল্যানটাকে অ্যাকশনে নিয়ে আসতে হবে। সো টু মেক ইট ইনটু অ্যাকশন, আপনি যেটা মনে মনে মাথায় চিন্তা করছেন যে আমি এটা করব এটা করব এটা করব। আমাদের কিন্তু বাংলাদেশের কিন্তু কি, আমাদের বাংলাদেশে কিন্তু স্বপ্নের শেষ নাই। সবাই কিন্তু স্বপ্ন দেখে, তাই না? সবকিছুতেই স্বপ্ন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কিছু করতে হবে সেই অ্যাকশনটাই কিন্তু কখনো নেওয়া হয় না। ওখানেই কিন্তু মিসিংটা রয়ে যায়, সেখানেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো সুতরাং অর্গানাইজিং মানে কি, যে প্ল্যানগুলো মাথার মধ্যে এতক্ষণ আমি রাখছি সেগুলোকে অ্যাকশনে নিয়ে যাওয়া। এরপরে হচ্ছে অর্গানাইজিং এর পরে স্টাফিং। আমি যেহেতু আমার শর্ট, মিড আর লং প্ল্যানগুলো জানি এবং আমি জানি যে আমার কি অ্যাকশন করতে হবে, সুতরাং আমি এটাও জানি যে আমার অ্যাকশনগুলো করার জন্য আমি কোত্থেকে আমি লোকজন নিব। স্টাফিং মানে হচ্ছে কি হায়ারিং পিপল। ওকে, আপনি স্টাফিং প্রসেসে কিন্তু অনেক কিছু করতেছেন এবং স্টাফিং প্রসেসও কিন্তু এখন খুব গুরুত্ব দিয়ে করা হয় বাইরের দেশে, বিশেষ করে যে যে যেটাতে ভালো, যে যে কাজে ভালো তাকে সেখানেই রাখা, একজনের কাজ আরেকজনকে না দেওয়া। তো যার কারণে কোয়ালিটি জিনিসটা কিন্তু দেখবেন যে বাইরের দেশের সার্ভিস বা যে কোনো ভালো ম্যানেজমেন্ট আছে এরকম প্রতিষ্ঠানের সার্ভিস আর অন্য আরেকটা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বলতে কিছু নাই, সেখানকার সার্ভিস পার্থক্যের কারণ কিন্তু স্টাফিং প্রসেস। হ্যাঁ, মানুষগুলা কতটা যোগ্য তার কাজের জন্য, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। স্টাফিং এর পরে শুধু স্টাফিং করলে তো হবে না, শুধু লোকজন নিলে তো হবে না, এই লোকগুলোকে কিন্তু আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি মোটিভেশন। শুধু আম, টাকা দিলেই কিন্তু একটা মানুষের মন পাওয়া যায় না, ঠিক আছে? মানি ক্যানট বাই হ্যাপিনেস, একটা কথা আছে। এই কথাটা কিন্তু খুব বেশি আম, আমার মনে হয় যে আপনার আমাদের দেশের ক্ষেত্রে যায়। আমাদের দেশে মনে করে যে আমাদের দেশের প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা মনে করে যে সে যদি অনেক বেশি টাকা দেয় তাহলে কর্মীদেরকে যা বলা হবে, যত ডেডলি গোল দেওয়া হোক না কেন, কর্মীরা সেটা ভয় ভয় হলেও বা খুশি হয়ে হলেও করবে। বাট ইটস রং। টাকা মানুষের সবকিছুর সমাধান না। আমাদের দেশে আমাদের কর্মীরা টাকার পাশাপাশি আমাদের বাংলাদেশি মানুষ আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে ফোকাস করি সেটা হচ্ছে সিকিউরিটি। আমি একটা জায়গায় কাজ করি, ওই জায়গাটায় আমি অনেক অনেক ঘন্টা আমি আমার ফিজিক্যাল এফোর্ট দিচ্ছি, আমার মেন্টাল এফোর্ট দিচ্ছি, বাট ইন রিটার্ন আমি কিছুই পেলাম না। আমাকে না কোনো সিকিউরিটি দেওয়া হলো, আমি জানি না আমার চাকরি আছে না কখন আছে কখন নাই। আমাকে টাইম টু টাইম আমার রিওয়ার্ড সিস্টেমটা আমার কাজের রেসপন্সিবিলিটির সমান বাড়ানো হয় না। আমাকে গোল একটার পর একটা আমাকে গোল চাপিয়ে দেয় কিন্তু আমার স্যালারি বাড়ানো হয় না, অথবা উল্টা আমার স্যালারি কেটে রাখে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আমার কোনো আমি জানি না আমার ওয়ার্কিং আওয়ারটা ক্লিয়ার না। আমাকে হয়তো একদিন দেখা গেছে যে সারাদিনে আমি অফিসে বসে আছি, আরেকদিন দেখা গেছে যে আমাকে আমার ছুটির দিন আমাকে ফোন দিয়ে বলবে যে আপনি এসে কাজ করেন। তো এই জিনিসগুলো কিন্তু টাকা দিয়ে মাপা যায় না, এগুলো কিন্তু অনার্থিক। তো সুতরাং মোটিভেশনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চলে আসে আপনার এখানে। ফিনান্সিয়াল ব্যাপারটাও চলে আসে, যেটা একটা মানুষ অনেক বেশি কাউন্ট করে, আবার নন ফিনান্সিয়াল ব্যাপারগুলোও কিন্তু এখানে চলে আসে। সো এই জিনিসগুলো একদম উইদাউট মিস্টেক কে এটাকে সুষ্ঠুভাবে করার এবিলিটি রাখে একজন ম্যানেজার, যার মধ্যে একজন প্রফেশনাল, যার মধ্যে প্রফেশনাল
ম্যানেজমেন্ট নলেজ আছে সেই কিন্তু বুঝবে যে কাকে ফিনান্সিয়াল ওয়েতে কার থেকে আদায় করতে পারবে, কার থেকে নন ফিনান্সিয়াল ওয়েতে কাজ আদায় করতে পারবে। এরপরে নেক্সট হচ্ছে কি, মোটিভেশনের পরে আরেকটা যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই মানুষগুলোকে একসাথে নিয়ে লিড করা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের আসলে দরকার সেটা হচ্ছে একটা গুড লিডারশিপ। লিডারশিপের অভাবেই কিন্তু একটা জাতি বিনষ্ট হয়ে যেতে পারে। আবার অত্যন্ত ভালো লিডারশিপের ফলে কিন্তু একটা সম্ভাবনাহীন জাতিও অনেক সম্ভাবনাময় লেভেলে চলে যেতে পারে। এবং আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন যে এখন ইন্টারন্যাশনাল বিজনেসে প্রত্যেকটা দেশ তারা কিন্তু দে আর ইন কম্পিটিশন। কারণ হচ্ছে যারা ক্ষমতাধর দেশগুলো ছিল তাদের যেহেতু এখন ইন্টারনাল প্রবলেম চলছে, তো যারা এখন ক্ষমতায় নাই তারা কিন্তু সেই টপ পজিশনটা ধরার জন্য এখন রীতিমতো কিন্তু কম্পিটিশনে আছে। আপনারা হয়তো জানেন যে চায়নার অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল হাব সেগুলো জাপান বলেছে যে তারা চায়না থেকে উঠিয়ে ফেলবে, কারণ চায়নার অবস্থা যেহেতু ভালো না। তো তারা চাইছে এশিয়ার অন্য কোনো আরেকটা ক্ষমতাধর কান্ট্রিতে তারা তাদের ইন্ডাস্ট্রিয়াল হাবগুলোকে ট্রান্সফার করবে। খুব নাম করা কোম্পানি। বাংলাদেশ কিন্তু এখন সেই লাইনে আছে। বাংলাদেশ চাইছে, কারণ বাংলাদেশের যেহেতু জিডিপি সিস্টেম খুব ভালো যাচ্ছিল এবং বাংলাদেশের হিউম্যান রিসোর্স অনেক হিউজ নাম্বার, লেবার সংখ্যাও অনেক বেশি, লেবার কস্টও কম, যার কারণে বাংলাদেশ কিন্তু এখন লাইনে আছে। বাংলাদেশ চাইছে যে চায়নায় যে ইন্ডাস্ট্রিয়াল হাবগুলো ছিল বড় বড় ব্র্যান্ড কোম্পানির, সেগুলো যেন বাংলাদেশে চলে আসে। এটা কখন সম্ভব হবে, বাংলাদেশ কখন এই কনফিডেন্সটা গেইন করতে পারবে? যখন গুড লিডার থাকবে। একজন লিডার কিন্তু তার দুর্বল টিমটাকে সবল করে, তাদেরকে ট্রেন করে, তাদেরকে মোটিভেশনাল কথা বলে একটা ইম্পসিবল সিচুয়েশন থেকে কিন্তু মানে একটা অনেক বড় ভালো সিচুয়েশনে ট্রান্সফার করতে পারে একমাত্র গুড লিডারশিপ। সো লিডারশিপ বলা যায় যে এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ইনফ্লুয়েন্স পিপল in a positive way, obviously. Influence people in a positive way. লিডারশিপের পরে একদম যদি লাস্ট ম্যানেজমেন্ট কিছু করার এবিলিটি রাখে সেটা হচ্ছে কি, আমরা যেটা বলতে পারি কন্ট্রোলিং। সাপোজ আপনি একটা লেভেলে পৌঁছে গেছেন, হ্যাঁ, আপনার একটা পণ্য বিক্রির জন্য বেশি অ্যাডভার্টাইজ দেওয়া লাগে না। একটা অ্যাডভার্টাইজ দিলেই মোটামুটি আপনার সপ্তাহখানেকের মধ্যে স্টক আউট হয়ে যায় প্রোডাক্ট। আপনি যদি আইফোনের দিকে তাকান বা ইভেন এই যে আপনি উইন্ডোজ ইউজ করছেন, এই উইন্ডোজের দিকেও যদি আপনি তাকান, খুব বেশি কি ফলো করে এরা অ্যাডভার্টাইজ করে যে একদম পেপারে অ্যাডভার্টাইজ, বিলবোর্ডে অ্যাডভার্টাইজ, এখানে অ্যাডভার্টাইজ, ওখানে অ্যাডভার্টাইজ, মানে তারা এমন জায়গায় চলে গেছে, অ্যাপল কোম্পানি বলেন বা মাইক্রোসফট এমন জায়গায় চলে গেছে, ওদের এখন অ্যাডভার্টাইজমেন্ট না করলেও ওদের পণ্য বিক্রি হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু তাদের কোয়ালিটি এক চিমটি পরিমাণও কিন্তু ড্রপ করে নাই। এখন সে তার ডিজায়ার্ড পজিশনে আছে, ডিজায়ার্ড পজিশনে থাকার পরও তার কোয়ালিটি এখনো সেই আগের মতো আছে, বরং আরো ভালো হয়েছে। সেটা কি করে সম্ভব হয়েছে? জাস্ট বিকজ অফ কন্ট্রোলিং প্রসেস। কন্ট্রোলিং প্রসেস মানে হচ্ছে রিভিশন অফ দ্য actions that have been followed after planning. এখন ইউজুয়ালি আমরা কি দেখি, আমাদের আলোকে যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশি অর্গানাইজেশনের আলোকে,
once they have reached the top position, they stopped controlling their management. ওরা যখনই একটা টপ পজিশন পৌঁছে যায়, মোটামুটি 10-12 জায়গায় যারা যেখানে যেখানে সুনাম অর্জন করা উচিত, যেসব যেসব খাতে, ওইসব খাতে যখনই আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সুনাম অর্জন করে ফেলে, এরপর কিন্তু দে স্টপ ডিটারমাইন, দে স্টপ ফলো আপ দেয়ার কোয়ালিটি সিস্টেম। তারা কোয়ালিটির দিকে আর কোনো নজরই দেয় না। তারা মনে করে যে আমি তো আমার ডিজায়ার্ড পজিশনে পৌঁছে গেছি, মানুষ এমনি, বাংলাদেশি মানুষ এমনি আমার পণ্য কিনছে, তো যেমন আছে চলতে থাক। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। আপনি যখন সার্টেন মার্কেটে, একটা সার্টেন কাস্টমার বা সার্টেন কনজিউমারের কাছে, ভোক্তার কাছে যখন আপনি পপুলারিটি গেইন করেছেন, যখন আপনি তাদের অ্যাটেনশন পেয়েছেন, নাও ইউ হ্যাভ টু বি মোর কশাস। আপনাকে আরো সতর্ক হতে হবে, কারণ এখন তাদের এক্সপেকটেশন লেভেল আপনার কাছে আরো বেশি বেড়ে গেছে। নইলে মানুষ কিডনি বিক্রি করে আইফোন একটার পর একটা বাজারে আসতো, আর একটার পর একটা মানুষ কিনতো না, তাই না? তা আপনারা দেখেন যে মানুষজন আইফোন কেনার জন্য কিডনি সেল করে দেয়, আইফোন 5 আসলেও সেল করে, 6 আসলেও সেল করে, পারলে বডিতে যদি আরো কয়েকটা থাকতো সেগুলোও তারা সেল করে ফেলতো। কিন্তু কেন? এটার কারণ কি? খুব একটা কি ডিফারেন্স থাকে? মানে একটা আইফোনের একটা আইফোনের ভার্সন থেকে আরেকটা আইফোনের ভার্সনে খুব বেশি কি ডিফারেন্স থাকে? সামান্য হয়তো একটু ডিজাইনের ডিফারেন্স, ওজনের দিকে একটু ডিফারেন্স, কালারের দিকে একটা ডিফারেন্স, বাট এরপরও মার্কেট আউট, মানুষ কিন্তু কিনছে। জাস্ট বিকজ এটা কিভাবে পসিবল? কন্ট্রোলিং প্রসেস। এটা সব সব দিক থেকে কন্ট্রোলিং প্রসেস। ইট মিনস হচ্ছে কি রিভিশন, প্রত্যেকটা এরিয়ায়, অর্গানাইজেশনের প্রত্যেকটা এরিয়ায়। মানে হচ্ছে আমার কর্মীরা ভালো কাজ করছে, ভালো কথা, এদেরকে ট্রেনিং দিতে হবে যেন নেক্সট ইয়ার আরো ভালো কাজ করে। দিস ইজ কন্ট্রোলিং প্রসেস। আমার অর্গানাইজেশন প্রত্যেকটা দেশে খুব ভালো করছে যদি ইন্টারন্যাশনাল বিজনেস হয়, আর যদি লোকাল বিজনেস হয় সেই ক্ষেত্রেও, যে প্রত্যেকটা এলাকায়, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খুব ভালো সেলিং হচ্ছে আমার বিজনেসের, কিন্তু কি করতে হবে? কোয়ালিটি আরো ভালো করতে হবে পণ্যের, যার যার দরুন এখন যে সেল হচ্ছে তার থেকেও যেন ভালো সেল হয়। আমার বিজনেসের মোটিভেশন, যেই মোটিভেশন সিস্টেমটা আমি ফলো করি, আমি যেভাবে নাকি আমার কর্মীদেরকে আমি ইভালুয়েট করি তাদের পারফরমেন্সে, তারা ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে, এখন যে সিস্টেমটা আছে খুব ভালো, আমি খুব সহজে বুঝতে পারছি। কিন্তু আরো বেশি কি করতে হবে? ডেভেলপড কোনো আইডিয়া জেনারেট করতে হবে যে নেক্সট ইয়ার তাদের এই পারফরমেন্সটা যেন আরো ভালো হয়। এটা একটা কন্ট্রোলিং প্রসেস। আমার অফিসের বিল্ডিং খুবই আধুনিক, এসি আছে, অগ্নি নির্বাপক যন্ত্র আছে, সব ঠিক আছে, এখন আমি রিল্যাক্স বসে থাকবো? নো, আরো বেশি কি করতে হবে? আপনার কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার নেক্সট ইয়ার আরো বেশি ভালো করতে হবে। আপনারা দেখেন যে মাঝে মাঝে আমাদের প্রাইভেট ব্যাংকগুলা তাদের এটিএম কার্ড চেঞ্জ করে, ডিজাইন চেঞ্জ করে, ফ্যাসিলিটিস চেঞ্জ করে। তার মানে হচ্ছে কি কোয়ালিটি কন্ট্রোল। ওকে, তারপরে শুধু আমরা ব্যাংকের সার্ভিসের কথা বলবো কেন, আপনি যদি বাজারে একটা পণ্যের দিকে তাকান, যেমন হচ্ছে ট্যাংয়ের কথা বলি। যেমন প্রথম যখন ট্যাং বাজারে আসছিল, আমরা জানি যে ট্যাং মানেই হচ্ছে কমলার জুস, হ্যাঁ, যে কমলার জুস নর্মাল একটা পণ্য। বাট এখন কি সেটা কমলার জুস পর্যন্ত আছে? ট্যাংকে কতভাবে মডিফাইড করছে, তাই না? ট্যাংয়ের এখন অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায় বাজারে। আপনি যদি ম্যাগি নুডলসের দিকে তাকান, প্রথমে নর্মাল ম্যাগি মানে ম্যাগি, এখন ম্যাগি মানে ম্যাগি না, ম্যাগি এখন অনেক ধরনের কোয়ালিটির আছে। আপনি যদি লাইটের দিকে তাকান, একটা লাইট নর্মালি জ্বলবে নিভবে, বাট নো, এখন আর সেই লিমিট পর্যন্ত নাই। লাইট এখন বিভিন্ন রকম হয়,
বেশি পাওয়ারের, কম পাওয়ারের, চোখের জন্য ভালো, চোখের জন্য খারাপ, সাইজে বড় আবার ছোট, বিভিন্ন রকম অবস্থা। মোবাইলের যে চেঞ্জ, মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি আমি একটা আজকে সেট খুব ইন্টারেস্ট নিয়ে কিনলাম, কালকেই দেখলাম এই সেটটার মডার্ন ভার্সন বাজারে চলে আসছে। কিভাবে সম্ভব? কন্ট্রোলিং প্রসেস। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি কন্টিনিউয়াসলি connected with your customers. You have to be continuously connected to your consumers. যারা আপনার পণ্য নিচ্ছে, যারা আপনার পণ্য উপভোগ করছে, যারা আপনার টার্গেট কাস্টমার, তারা প্রতিনিয়ত কিন্তু ফিডব্যাক দিচ্ছে। তারা পণ্য কিনে বাজার থেকে, তারা সেবা গ্রহণ করে বাজার থেকে, এবং যত ভালো সেবাই আপনি তাদেরকে দেন না কেন, যত ভালো পণ্য আপনি তাদেরকে দেন না কেন, আপনাকে সে কিন্তু একটা ক্রিটিসাইজ করবে। ওই ক্রিটিসাইজটাই কিন্তু হবে হচ্ছে আপনার নেক্সট আপগ্রেড ভার্সনের টার্গেট। আমি যদি একটা উইন্ডোজ ব্যবহার করি, এটা উইন্ডোজ 10 বা যাই হোক না কেন, এটা ব্যবহার করার পরেও, এত ভালো হওয়ার পরেও আমি কিন্তু একটা ক্রিটিসিজম করব, এবং সেই ক্রিটিসিজমটা কোনো একটা ব্লগে বা কারোর সাথে কথার ছলে কিন্তু আমি বলবো যে আরেকটু এরকম হলে মনে হয় ভালো হতো। এই আরেকটু ভালো হওয়াটা মানেই হচ্ছে কন্ট্রোলিং। তার মানে নেক্সট ইয়ার আমি যেই কমপ্লেনটা দিলাম যে আরেকটু ওই জায়গাটা ভালো হলে ভালো হতো, ওই জিনিসটাই হচ্ছে আমার নেক্সট ইয়ারের আপগ্রেডেশন ভার্সন। ওকে, সো তার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট। কন্ট্রোলিং মানে রিভাইজ দ্য হোল অ্যাকশন এন্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। সো এই যে এই কাজগুলো, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, মোটিভেশন, লিডারশিপ, কন্ট্রোলিং, এগুলো শব্দগুলা যতই সিম্পল মনে হোক না কেন, ব্যাপারগুলো কিন্তু আরো অনেক বেশি ইন্টারনাল তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে। সেই জিনিসটা একমাত্র কখন সম্ভব? যখন একজন গুড লিডার এগুলোকে আপনার প্র্যাকটিস করবে। তো সুতরাং এটা বুঝতে আর কোনোই তাহলে বাদ থাকলো না যে ম্যানেজমেন্টের কত পরিমাণ দরকার আছে একটা ইন্ডাস্ট্রি অথবা একটা সিম্পল ফার্ম অথবা একটা অর্গানাইজেশনকে ডেভেলপ করার পিছনে। নেক্সট এখানে কি বলেছে? ম্যানেজার্স অ্যাপ্লাইজ টু ম্যানেজার, ম্যানেজমেন্ট অ্যাপ্লাইজ টু ম্যানেজার্স অ্যাট অল অর্গানাইজেশনাল লেভেলস। এই কথাটার মানে কি? যে ম্যানেজমেন্ট কিন্তু, আমরা একটু ব্রেকে যাই, আজান হচ্ছে, আপনারা কি কেউ নামাজ পড়তে চান? এখন কি নামাজের সময়? ম্যাম 10 মিনিটের একটা ব্রেক লাগবে নামাজের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। কি দেখাও তুমি? নামাজ পড়ে সব ছেলে পেলে নামাজ বাদ দিয়ে কি সব করে? আজান দিচ্ছে তারা আবার কিনা এখন আনলিমিটেড
কত বড় কিনছো? তিনটা ইলিশ কিনছেন? ইলিশ পাইছিলাম বড় বড় মাছ, ইলিশ মাছ কিন্তু বড় মাছ কিন্তু খারাপ। ইলিশ মাছ তো তিনজনের আছে। হ্যাঁ হ্যাঁ ভিতরে এমন অবস্থা তাপ ধরা যে হোক বারোটা কি করতে কি হয়েছে ক্লাস না এখন ক্লাস 74 এ টোটাল স্টুডেন্ট কয়জন? হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। 74 ম্যাম এ আসতে হ্যাঁ বলেন। একটু দেরি হয়ে গেছে ম্যাম। আচ্ছা, কেমন আছেন? এই তো ভালো আছি, সমস্যা নাই। আচ্ছা আপনাদের টোটাল স্টুডেন্ট কয়জন 74 এ? 49 না না 49 42 হবে এখন। ও আচ্ছা 42। আচ্ছা কিছু বাদ পড়েছে। আচ্ছা তো বাকিরা ক্লাস আজকে আসলো না যে? অনেকে আছে নেটওয়ার্কের বাইরে, মানে গ্রামে উনারা কি আগেও ক্লাস করতে পারেনি এরকম? আগে করতো ম্যাডাম 25 এরকম। হুম, হুম। আপনাদের ব্যাচের তো মনে হয় অনেক ভালো অ্যাটেন্ডেন্স ছিল, মানে ফাইনালের আগে আমি যখন ক্লাস নিচ্ছিলাম আপনাদের এপ্রিল মাসে, তখন একদম 20 জন মনে হয় আপনাদের। আমাদের ক্লাসে 20, 22, 24 এরকম থাকে সাধারণত। তো আজকে তো শুরু হয়েছে নতুন, হুম, হুম। আবার এক দুদিন গেলে হয়তো বা ঠিক আজকে হয়ে যাবে। প্রথম দিন তো সবার কাছে হয়তো মেসেজটা পৌঁছায়নি যে আজকে থেকে ক্লাস শুরু সেই কারণেই ম্যাম হয়তো এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর ঝড় বৃষ্টির সময় অনেকের নেটওয়ার্ক থাকার কথা না, আমি এটাই চিন্তা করছিলাম। জি ম্যাম, জি ম্যাম এখন তো আমাদের কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো এদিকে। কোন দিকে আপনার? আপনি কোন এরিয়া বাগেরহাট। থেকে? ও বাগেরহাট। হ্যাঁ, নিম্নচাপ তো, মানে সাগরে 3 নাম্বার নাকি কত নাম্বার সতর্কতা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ 3 নম্বর মংলাতে 3 নম্বর সংকেত চলতেছে ম্যাম। আর আমি ম্যাম রাজশাহীতে আছি। এইখানে মেঘলা মেঘলা আবহাওয়া। আচ্ছা আচ্ছা, মানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এই সামনে। হ্যাঁ বলেন। হয়তোবা আবার একটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে আমাদের এই এদিকে দক্ষিণাঞ্চলে, এই বাগেরহাট মংলা এদিকে। ওরকমই সাসপেক্ট করছে আবহাওয়াবিদরা। আমি তো দেখেছিলাম, আমি আবার windy.com এ খুব সার্চ করি। ওখানে আমি দেখছিলাম যে বাংলাদেশে 10 তারিখের পর কিন্তু আরেকটা ঘূর্ণিঝড় আসার কথা ছিল, গতি, মানে লাকিলি ওইটা আসে নাই, মানে আরেকটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল।
এবং বেশ বড় রকমের আমফানের মতোই। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওটা লাকিলি হয় নাই, ওটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তাও তো যা বৃষ্টি হবে মোটামুটি ভালোই ক্ষতি হবে মনে হচ্ছে আর কি। দোয়া করি যেন না হয়, এই আর কি। জি ম্যাম, এদিকে আমাদের রাজশাহীতে তো ঝড় বৃষ্টি হলে অনেক সমস্যা হবে, বছরের জিনিস। আর এদিকে ধরেন ধান প্রচুর পরিমাণ উৎপাদন হয়, এখন তো ধান কাটার সময়। আর এদিকে ম্যাম বছরের ফল তো আছে, আম। আম খাওয়া হয়েছে ম্যাম এই বছরে? না, আম খাওয়া মানা, মানে ডাক্তারের মানা আছে এখন, যেহেতু একটু ও আচ্ছা আচ্ছা। মানে কন্ট্রোল করতে হবে। আমাদের ফ্যামিলির সবার ডায়াবেটিস আছে, তো আমরা এখন অনেক কন্ট্রোলে আছি যেহেতু সময়টা খারাপ যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ম্যাম। যতটা সম্ভব মিষ্টি কম খাইতে হবে সবার ক্ষেত্রেই। হ্যাঁ, মানে আমার আম্মুরও ডায়াবেটিক্স মানেই অনেক বড় একটা সমস্যা। আর এটা তো আসলে 100% নির্মূল করা যায় না, সেই কারণে আরো সমস্যা। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডায়াবেটিস হওয়া মানে একটা রোগীর একটা সুস্থ দেহে যত তাড়াতাড়ি রোগ ধরা পড়ে, ডায়াবেটিসে ধরা পড়ে হচ্ছে একদম যখন সিচুয়েশন শেষ অনেক সময়। বেশি খারাপ হয়। হ্যাঁ, শেষ সময় ধরা পড়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ দিক আর কি। হ্যাঁ ম্যাম, আর একটা জিনিস হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেকটা কমে যায়। কমে যায়, এক্স্যাক্টলি। তো এই কারণে আসলে একটু ভয়ে আছি, দোয়া করবেন আমাদের জন্য। তো যাই হোক, আমরা শুরু করতে পারি মনে হয়, 10 মিনিট তো হয়ে গেল। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা স্লাইডে ছিলাম, স্লাইডে ব্যাক করি। তো সংজ্ঞায় ছিলাম আমরা। তো আমরা সেকেন্ড কথা যেটা বলছিলাম ম্যানেজমেন্টের ডেফিনেশনে, প্রথমে আমরা বলেছিলাম যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, লিডিং, কন্ট্রোলিং, এগুলো ম্যানেজমেন্টে মাস্ট, এই কার্যাবলীগুলো করতেই হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আমি এখানে কিছু ম্যানেজারিয়াল ফাংশনের কথা বলেছি, এই ম্যানেজারিয়াল ফাংশন গুলোই হচ্ছে আপনাদের আপকামিং সিলেবাস। মানে আমরা আলাদা করে প্ল্যান করব, অর্গানাইজিং করব, লিডিং করব, কন্ট্রোলিং করব, মোটিভেশন করব, এগুলো আলাদা আলাদা আমরা চ্যাপ্টার আগামী দিন আমরা কভার করব। যাই হোক, নেক্সট আমরা যেটা বলছিলাম যে ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা ম্যানেজারিয়াল লেভেলে কিন্তু অ্যাপ্লিকেবল। এটা একটা ভালো দিক। এটা ভালো দিক সেই ক্ষেত্রে যে আজ থেকে 30 বছর 40 বছর আগে আপনি যদি কোনো অর্গানাইজেশনকে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে ওখানে আলাদা করে ম্যানেজমেন্ট বলে কিছু ছিল না, যার কারণে কিন্তু প্রচুর বিশৃঙ্খলা হতো। বিশৃঙ্খলাটা কিরকম, যে একজন মানুষ আরেকজন মানুষের উপর কাজের দোষ চাপিয়ে দিত, একজন আরেকজনকে ব্লেম করতো যে ওর কারণে কাজ খারাপ হয়েছে, ও কাজ পারে না, ওর কারণে আমার কাজে ভুল হয়েছে। অথবা আপনার দেখা যেত যে কলকারখানায় সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করতো বেতনের জন্য বা কর্মঘণ্টার জন্য, এবং কোনো ধরনের ইকুয়ালিটি ছিল না। ওমেনরাও সেম কাইন্ড অফ ওয়ার্কিং আওয়ার স্পেন্ড করছে, আবার ছোট ছোট বাচ্চারা যারা লেবার ওয়ার্ক করছে তাদের জন্য সেম কাইন্ড অফ টর্চারাস কিছু কাজ ছিল। এরপরে হচ্ছে কাজের মধ্যে বেতনের সাথে রেসপন্সিবিলিটির কোনো সমতা ছিল না। একটা মানুষ কাজ করেই যাচ্ছে কিন্তু সেইভাবে তাকে মজুরি দেওয়া হতো না, বা স্যালারি সিস্টেমটার কোনো স্ট্রাকচার ছিল না। এবং দেখা যেত যে একটা সার্টেন লেভেলই খালি বকা খাচ্ছে, আরেকটা লেভেল একদম মাফ পেয়ে যাচ্ছে। যারা উপরের লেভেলে চাকরি করে তারা মাফ পেয়ে যাচ্ছে, আর যারা লোয়ার লেভেলে চাকরি করে তারাই সবসময় সুপারভিশনে, তাদের কাজেই সবসময় সবাই ভুল করছে, তাদেরকে থ্রেট করছে, পানিশ করছে, এটসেট্রা। বাট ম্যানেজমেন্ট ডেভেলপ হওয়ার পরে যেটা হয়েছে, এখন প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনারা দেখবেন, ওটা যেই ধরনের অর্গানাইজেশনই হোক না কেন, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল বলে একটা লেভেল আছে, যাদের কাজ হচ্ছে তারা একদম আপনার চিলের মতো বসে থাকবে এবং তারা প্রত্যেকটা
প্রত্যেকটা মুহূর্ত আপনাকে তারা সুপারভাইজ করবে, আপনি যেই লেভেলেরই লোক হন না কেন, আপনি টপ লেভেলে থাকেন, আপনি মিড লেভেলে থাকেন, আর আপনি লোয়ার লেভেলে থাকেন, আপনি কি ঠিক মতো সময় মতো কাজ করছেন কিনা, আপনি সময় মতো অফিসে আসছেন কিনা, আপনি কাজে ফাঁকি দিচ্ছেন কিনা, অথবা আপনি আপনার পজিশনের কাজটাকে আরো ভালো মতো করার জন্য আপনি ট্রেনিং নিচ্ছেন কিনা, কোথাও আপনার শেখার আগ্রহ আছে কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখছে যে আপনি কি এফোর্ট দিয়ে কাজ করেন নাকি স্মার্ট ওয়েতে কাজ করেন, আপনি আপনার কমিউনিকেশন লেভেল কিরকম, হ্যাঁ ম্যানেজমেন্টের সাথে আপনার কমিউনিকেশন লেভেল কিরকম, আপনি কি কথা বলতে পারেন কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে দেখছে, আপনি যে লেভেলেরই হন না কেন। তো যার কারণে ম্যানেজমেন্টের কিন্তু একটা ভয় কর্মীদের মধ্যে থাকে, কর্মীরা কিন্তু ম্যানেজমেন্টকে ভয় পায়, এবং ম্যানেজমেন্টও কিন্তু কর্মীদের আবার মাঝে মাঝে তারা মোটিভেট করতে সহায়তা করে। যেমন একজন ব্যক্তি সে যদি খুব ট্যালেন্টেড হয়, ম্যানেজমেন্টই কিন্তু ডিসাইড করে সেই লোকটাকে আরো বেশি এফিশিয়েন্ট বানানোর জন্য তাকে কখন ট্রেনিং দেওয়া উচিত। আপনারা দেখেন মাঝে মাঝে যে কর্মীরা খুব বেশি ভালো কাজ করলে কর্মীদেরকে কিন্তু বাইরের দেশে ট্রেনিং এ পাঠানো হয়, এগুলো কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন, যেগুলো আগে ছিল না। অথবা একজন কর্মী সে খুবই ভালো, তার কাজ খুবই ভালো, কিন্তু সে মাস্টার্স করে নাই, তো অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান থেকে কিন্তু তাকে বলা হয় যে আপনি মাস্টার্স করেন, আমরা আপনাকে পে করব, আপনি আপনার ডিগ্রি নেন। তার মানে কি, ম্যানেজমেন্ট আছে বলে কিন্তু সেগুলো তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, প্রত্যেকটা অর্গানাইজেশন লেভেলের এমপ্লয়িকে তারা পরিমাপ করে, তাদেরকে ইভালুয়েট করে এবং সেভাবে তাদেরকে গাইডেন্স করে। এটা একমাত্র ম্যানেজমেন্ট আছে বলেই পসিবল। নেক্সট হচ্ছে কি, the aim of all managers is the same, to create surplus. প্রত্যেকটা ম্যানেজারের কিন্তু এটা তো খুবই স্বাভাবিক, বিজনেস মানেই হচ্ছে কি সারপ্লাস ক্রিয়েট করা। সারপ্লাস মানে কি, ব্যালেন্স, ব্যালেন্স মানে প্রফিট। প্রফিট ছাড়া কি কোনো বিজনেস আছে? প্রত্যেকটা বিজনেস এখন প্রফিট প্রফিট প্রফিট, প্রফিটটাকে তারা কি করে নাম্বার 1 প্রায়োরিটিতে রাখে। তো যার কারণে নাকি প্রফিট ডে বাই ডে বাড়ানোর একটা যুদ্ধ আপনারা দেখছেন, যে প্রত্যেকটা এরিয়ায় সবাই এখন প্রফিটের তাগিদে আছে। আপনি আপনি খবর বিক্রি করতেছেন, সেখানেও প্রফিট। আপনি রুগী ভর্তি করতেছেন, সেখানেও প্রফিট খুঁজতেছে মানুষ। আপনি রুগী ফেরাই দিচ্ছেন, সেখানেও প্রফিট খুঁজতেছে মানুষ। হ্যাঁ, আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি প্রোটেকশন গিয়ার কিনবেন মার্কেট থেকে, সেখানেও কিন্তু কি প্রফিটেরই পদচারণা। তো প্রফিট ছাড়া তো আসলে কখনো মানে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট সম্ভব না। এখন এই প্রফিটটা ডে বাই ডে যেন বাড়ে, এটা কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনাল এমপ্লয়ের টার্গেট। আমার এই বছরের প্রফিট যদি হয় 20%, আমার অবশ্যই নেক্সট ইয়ার টার্গেট থাকবে এটা কি করে 25% করা যায়। এরপরে নেক্সট ইয়ারে আমার টার্গেট থাকবে এটাকে 30% কি করে করা যায়। মানে আস্তে আস্তে আমি আমার টার্গেটের বারকে বা আমার টার্গেটের লিমিটকে আমি বাড়াবো। তো সুতরাং সারপ্লাসটা বা প্রফিট বাড়ানোর সম্ভব কি করে? সম্ভব একটা ভাবেই, সেটা হচ্ছে যে আপনার কর্মীরা যারা আছে, আপনার কোম্পানিতে কর্মীরা যারা আছে, আপনি তো আর কর্মী সংখ্যা বাড়াবেন না, কর্মীরা কিন্তু সেম থাকবে, এই কর্মীরা কিন্তু সেমই থাকবে। ধরেন আপনার প্রতিষ্ঠানের শুরুতে যে 25 জন কর্মী ছিল, প্রতিষ্ঠানের শেষেও কিন্তু আপনার 25 জন কর্মী আছে, কিন্তু এই 25 জন কর্মী ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার এত বেশি ভালো কাজ শিখবে, তারা এত বেশি এফিশিয়েন্ট হবে, তারা এত বেশি দক্ষ হবে যে আস্তে আস্তে তারা আপনাকে প্রফিট এনে দিতে সহায়তা করবে। তাহলে আমরা আরেকটা তাহলে কি ফ্যাসিলিটিস পেলাম ম্যানেজমেন্ট থেকে? প্রথমে আমরা যেটা বলছিলাম, এই ম্যানেজমেন্ট আছে বলেই কিন্তু প্ল্যানিং, কন্ট্রোলিং, লিডিং এই ফাংশনগুলো পসিবল ছিল। এরপরে আমরা যেটা জানলাম যে ম্যানেজমেন্ট কিন্তু ইটস অ্যাপ্লিকেবল in all the area of the organization.
জিনিসটাও আমরা এই মুহূর্তে জানলাম যে কেউই ম্যানেজমেন্টের সুপারভিশনের বাইরে না, সবাই ম্যানেজমেন্টের নজরেই কিন্তু থাকে। নেক্সট আমরা যেটা জানলাম, ক্রিয়েট সারপ্লাস, তার মানে হচ্ছে কি প্রফিট গেইন করা। এটাও একমাত্র ম্যানেজমেন্টের পক্ষে পসিবল। একটা স্ট্রং ম্যানেজমেন্ট সিস্টেম কেন ডে আফটার অ্যানাদার ডে খালি প্রফিটই খালি তারা ফেস করে, এটা কেমনে সম্ভব? এটা একমাত্র তখনই সম্ভব যখন প্রতিষ্ঠানের ভিতরে যারা কাজ করছে তারা ডে বাই ডে অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যায়। প্রথম তো তারা আপনার হচ্ছে নিউ কামার থাকে, তাদের কনফিডেন্স লেভেল কম থাকে, তারা মাত্র কাজ শিখে। কিন্তু আস্তে আস্তে বছর যেতে এই কর্মীগুলা এত ইফেক্টিভ হয়ে যায় যে প্রতিষ্ঠানের খালি প্রফিট আসতেই থাকে। আচ্ছা, আমাকে আপনারা একটা কথা বলেন তো, যে এই কয়েকদিন ধরে খুব একটা আলোচনা হচ্ছে যে এই বছর যদি কাউন্ট করা হয়, যে পৃথিবীর সর্বোচ্চ ধনী, হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ ধনীর লিস্ট যদি কাউন্ট করা হয়, সেক্ষেত্রে কার নাম আসবে আপনারা কি জানেন? ধরেন ম্যাম হয়তো জেব বেজোস, অ্যামাজন। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, অ্যামাজনের অবস্থা ভালো না। অ্যামাজনে হচ্ছে কর্মীরা সবাই ঘরে থেকে কাজ করতে যাচ্ছে, ঠিক আছে? এখন ওদের মাঝখানে ওদের ডেলিভারি সার্ভিসও বন্ধ ছিল, বিকজ হচ্ছে করোনা ভাইরাসের ভয়ে কেউ অনলাইনে অর্ডার করছিল না। ওকে, তো ওরা মোটামুটি মানে ভালো অবস্থায় আছে, একেবারে বলা যাবে না যে খারাপ অবস্থায়। কিন্তু আরেকটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড যেটা প্রচন্ড পরিমাণে প্রফিট করছে এই মুহূর্তে, মানে আনবিলিভেবল প্রফিট করতেছে, কি মনে হয়? এনি আইডিয়া কেউ বলতে পারবে? ম্যাম খেয়াল আসছেন, আপনি বলেন। আচ্ছা, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি সময় আমরা কোথায় দিচ্ছি এটা বলেন সবাই। অনলাইন ম্যাম। অনলাইনের কোন প্ল্যাটফর্মে? সোশ্যাল ওয়েবসাইটে আমরা অনেক সময় ব্যয় করতেছি। আচ্ছা, সোশ্যাল ওয়েবসাইট বলতে এখানে আসলে আমরা ফেসবুক আসতেছে। এক্স্যাক্টলি, ফেসবুক। আগামী আছে, তবে ফেসবুকটা বেশি ইউজ করি আমরা। আগামী কয়েক বছরেও ফেসবুকের জায়গা মনে হয় না কেউ নিতে পারবে, এত পরিমাণ প্রফিট এই মুহূর্তে ফেসবুক করছে। জি ম্যাম। সো ওরা লিডিং এ চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হবে মার্ক জাকারবার্গ এই বছর। মার্ক জুকারবার্গ তাহলে ম্যাম। জি, তো সুতরাং হচ্ছে কি, সে কি নিল? সে হচ্ছে আপনার সিচুয়েশনের ফায়দা নিল, তাই না? সে সিচুয়েশনের একটা ভালোই সে সুযোগ নিল, এবং সুযোগ নিয়ে সে কি করছে, তার প্রফিটটাকে সে বাড়ানোর চেষ্টা করছে। যাই হোক, নেক্সট হচ্ছে কি, ম্যানেজমেন্টের লাস্ট যে কাজটা ম্যানেজমেন্ট করে থাকে আমরা একটু দেখি স্লাইডে গিয়ে। ডেফিনেশনের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আপনারা একটু দেখতে পারবেন যে এখানে বলছে যে ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ কনসার্নড উইথ প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, এবং উৎপাদনশীলতার সাথে সাথে মানুষের মধ্যে ইফেক্টিভনেস আর ইফিশিয়েন্সি, এই দুটো জিনিস ক্রিয়েট হবে। আমাকে একজন বলেন ইফেক্টিভনেস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইফেক্টিভনেস? ইফেক্টিভনেসের অবশ্যই অর্থ আপনারা জানেন, কেউ একজন? ইফেক্টিভ মানে আমরা জানি হলো ক্ষতিগ্রস্ত কোনো কিছুর প্রতি, কোনো কিছু দ্বারা। আর ইফেক্টিভনেস মানে ওটাই দূরীকরণ না,
ক্ষতিগ্রস্ত বলতে আসলে বোঝাচ্ছে এফেক্টেড। ম্যাম ইফেক্টেড বলতে এখানে প্রভাব বোঝাতেছে ম্যাম। কার্যকারিতাও বোঝানো যায় আবার ম্যাম, কার্যকারিতা। এক্স্যাক্টলি, কার্যকারিতা, ইয়েস, কার্যকারী, হ্যাঁ কার্যকারিতা ইজ দ্য আনসার। একটা মানুষের মধ্যে কার্যকারিতা তৈরি করা। কার্যকারিতা তৈরি করা মানে এখানে আসলে কি বোঝাচ্ছে? এই মানুষটাকে আমি যেই কাজ দিব সেই কাজই সে ম্যাজিকের মতো করে ফেলার এবিলিটি রাখে। তার মানে হচ্ছে কি যে তার মধ্যে প্রচুর পরিমাণে টেকনিক্যাল নলেজ আছে। এটা একমাত্র ম্যানেজমেন্টই পারে ক্রিয়েট করতে। কিভাবে? ওই মানুষটাকে পার্টিকুলার কিছু এরিয়ায় এত কাজ করাবে যে তার মধ্যে কি তৈরি হবে? প্র্যাকটিক্যাল নলেজ তৈরি হবে। এবং সেই প্র্যাকটিক্যাল নলেজ থেকে তার কি হবে? ইফেক্টিভনেস বাড়বে। তার মানে তাকে যখন যে প্রবলেম দেওয়া হবে সে মিনিটের মধ্যে সেটা কি করবে? সলভ করে ফেলবে। যেমন ইন ফিউচার আপনারা আইটিতে যখন জয়েন করবেন, আপনাদের সবারই নিশ্চয়ই টার্গেট হচ্ছে আইটি, সফটওয়্যার বা হার্ডওয়্যার এসব সাইডে কাজ করা, তাই না? আপনারা যেহেতু সিএসসি তে আছেন, তো আপনাদের ইফেক্টিভনেস কিভাবে কাউন্ট করবে? আপনাদেরকে যে মানুষ হায়ার করবে, আপনার ইফেক্টিভনেসটা সে কি করে কাউন্ট করবে? আপনাকে সে কিছু প্রবলেম দিবে, সেই প্রবলেমটা আপনি শুধু সমাধান করতে পারলে হবে না, কত দ্রুত সমাধান করেছেন সেইটাই হচ্ছে ইফেক্টিভনেস। কারণ সমাধান তো সবাই করতে পারবে। যেহেতু আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড, আপনাকে যদি একটা প্রবলেম দেওয়া হয়, এটা নিয়ে যেহেতু আপনি পড়ালেখা করেছেন, আপনার নলেজ আছে, আপনি অবশ্যই সেটা সমাধান করতে পারবেন, কিন্তু কত দ্রুত আপনি করতে পারছেন, দিস ইজ কল ইফেক্টিভনেস। সো এটা কখন সম্ভব? যখন একটা পার্টিকুলার এরিয়ায় আপনি কাজ শিখতে ট্রেনিং করতে আপনার মধ্যে কি আসবে? ইফেক্টিভনেস চলে আসবে। এটাও ম্যানেজমেন্ট সব সময় ফোকাস করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে আরএমজি সেক্টরে অবশ্যই কি আমরা অনেক কি ইফেক্টিভ, যার কারণে যখন যে ধরনের রিকোয়ারমেন্ট হচ্ছে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু আমাদের আরএনজি সেক্টর সে আদলেই কাজ করছে। যেমন এখন পিপিই প্রতিদিন দেখবেন আমাদের কিন্তু পেপারে আসছে যে বাংলাদেশ থেকে ওই গার্মেন্টস কোম্পানি পিপিই পাঠাচ্ছে ওই দেশে। মানে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পিপিই এবং অনেক এরকম প্রোটেকশন গিয়ার কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে বিদেশে। আমেরিকা তো আগেই বাংলাদেশকে বলে রাখছে যে তোমাদের এখানে পিপিই তৈরি করবে এবং আমাদের এখানে পাঠাবা। তো সুতরাং তার মানে কি ওই এরিয়ায়, ওই পার্টিকুলার এরিয়া আরএমজি সেক্টরে, রেডিমেড গার্মেন্ট সেক্টরে আমাদের ইফেক্টিভনেস আছে। এফিশিয়েন্সি মানে কি? দক্ষতা, এক্স্যাক্টলি। এই যেটা বললাম যে যেখানেই হাত দিব সেটাই কি হবে? হীরা হয়ে যাবে। তার মানে ওই জায়গাটায়, ওই এরিয়াটায়, ওই কাজটা আমি এত দক্ষ যে আমাকে ওই কাজটা দিলেই আমি কি খুব সহজেই আমি কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো ইফেক্টিভনেস আর ইফিশিয়েন্সি এইটা একমাত্র কখন পসিবল? যখন আপনার পিছে ম্যানেজমেন্ট ব্যাকআপ হিসেবে কাজ করবে। আপনাকে সে কি করবে? প্রচুর পরিমাণে ট্রেন করবে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? জি ম্যাডাম। আচ্ছা, ইয়েস ম্যাম। এই মুহূর্তে স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তার মানে লাস্ট যে কাজটা ম্যানেজমেন্ট করে, ম্যানেজমেন্টের ডেফিনেশনে সেটা কি? প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির মধ্যে কি কি জিনিস হবে? ইফেক্টিভনেস হবে, ইফেক্টিভনেস আর ইফিশিয়েন্সি হবে। ম্যানেজমেন্টে কিন্তু একটা কিন্তু টার্ম আছে ম্যানেজমেন্টে, 2 × 2 = 5। এটা কি সম্ভব? কি মনে হয়? কখনো দেখছেন এরকম হতে? 2 × 2 = 5? যখন ভুল হয় তখন। হ্যাঁ, এটা সবাই বলে। এটা যখন ভুল হবে জি তখন ম্যাম, এটা সম্ভব। হয় 1 এটা ধরা হয় প্রফিট হিসেবে। মানে এক্স্যাক্টলি, এক যেটা বেশি সেটা হলো প্রফিট। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে ধরেন একটা একটা অর্গানাইজেশনে, সাপোজ দিস ইজ মাই অর্গানাইজেশন, ওকে। এখন আমার কাছে প্রচুর পরিমাণে কি আছে? আমার কাছে প্রচুর পরিমাণে মানি আছে, অথবা আমার কাছে কি আছে? ইনভেস্টমেন্ট আছে।
অ্যান্ড আমার কাছে আইডিয়াও আছে, কিন্তু আমি কাজটা করতে পারি না। আমার কাছে ইনভেস্টমেন্ট আছে, মানি আছে, আইডিয়া আছে, বাট ওই কাজটা আমার এক্সপার্টিজ এরিয়া না। এখন আমি কি করব? আমি এখন আমার আশেপাশের এনভায়রনমেন্টে আমি চোখ রাখবো। সেখানে আমি দেখব, সাপোজ আমি একটা সফটওয়্যার ফার্ম দিতে চাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, আমি একটা অ্যাপস তৈরি করতে চাচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে অ্যাপসটা নাকি বলে দিবে যে আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটা কি করোনা ফ্রি নাকি না, অথবা তার কোনো হিস্ট্রি আছে কিনা। আপনারা দেখেছেন অলরেডি কন্ট্রাক্ট ট্রেসিং এর একটা অ্যাপস হবে নাকি হয়েছে জানি না। হয়েছে ম্যাডাম একটা। এটা হচ্ছে ম্যাডাম হয়েছে। থেকে এটা পাবলিশ করতে। এক্স্যাক্টলি। সো এই অ্যাপসটা করার জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে মানুষ লাগবে। কেউ হয়তো সফটওয়্যারে ভালো, কেউ হয়তো গ্রাফিক্সে ভালো, কেউ হচ্ছে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনস নিয়ে পড়ালেখা করেছে, এবং কেউ হয়তো আপনার হার্ডওয়্যার নিয়ে কাজ করে। তো এই সিঙ্গেল এই চারজন মানুষ, এরা কিন্তু একা একা নিজেরা খুব ট্যালেন্ট, বাট এরা কোনো অর্গানাইজেশন ডেভেলপ করার এবিলিটি রাখে না, কারণ তাদের কাছে মানি বা ইনভেস্টমেন্ট নাই। আমি এদেরকে কি করব? আই উইল হায়ার অল অফ দেম। আমি আমার অর্গানাইজেশনে এই ব্যক্তিটাকেও নিব, এই ব্যক্তিটাকেও নিব যে ট্যালেন্টেড, আবার ইনাকেও আমি নিব, আবার আমি ইনাকেও আমার অর্গানাইজেশনে আই উইল টেক দেম। এই প্রত্যেকটা ট্যালেন্টেড ব্যক্তিকে যখন আমি আমার অর্গানাইজেশনে নিব, তখনই কিন্তু এই মহান কাজটা হয়ে যাবে। সেটা কি? সেটাকে বলা হচ্ছে 2 × 2 = 5। তার মানে কি? প্রোডাক্টিভিটি। এই যে মানুষগুলোকে চিনতে পারা, যে এই মানুষগুলোকে যদি আমি একসাথে করি, এদেরকে সবাই মিলিয়ে আমি যদি কোনো কাজ করি, আমার তাহলে লাভ হবে, আমার তাহলে উৎপাদনশীলতা বাড়বে। এই আইডিয়াটা কার মাথায় আসবে? ম্যানেজমেন্টের মাথাতেই কিন্তু আসবে। সেই বুঝতে পারবে যে আমি মার্কেট থেকে কোন ধরনের ট্যালেন্ট গুলাকে নিব, যাদেরকে নিলে আমার যে পার্টিকুলার গোল আছে সেটাকে আমি চাইলে অ্যাকমপ্লিশ করতে পারি। সো ওভারঅল আজকে আমাদের যে ইন টোটাল ম্যানেজমেন্টের যে ডেফিনেশনটা, সেটা কিন্তু আমরা মোটামুটি কি করলাম? বুঝতে পারলাম, রাইট? ইয়েস ম্যাম। এখন আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, এই টপিকটা পড়তে গিয়ে কিন্তু আমরা ম্যানেজমেন্টের যে সেকেন্ড টপিক, সেটাও কিন্তু আমরা আজকে কভার করে ফেলেছি। তাহলে আমরা দেখি সেই টপিকটা কি। টপিকটা হচ্ছে ফাংশন অফ ম্যানেজমেন্ট। আমি যখন ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট আপনাদেরকে পড়াচ্ছিলাম, তখনই কিন্তু আমি আপনাদেরকে হালকা হালকা ধারণা দিয়েছি ম্যানেজমেন্টে কি কি ফাংশন থাকতে হয়। আমরা প্ল্যানিং নিয়ে কথা বলেছি, আমরা অর্গানাইজিং নিয়ে কথা বলেছি, আমরা স্টাফিং নিয়ে কথা বলেছি, আমরা লিডারশিপ মোটিভেশন নিয়ে কথা বলেছি, আমরা কন্ট্রোলিং নিয়ে কথা বলেছি, এবং এই হচ্ছে সেই ফাংশনের একটা ছোট্ট ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা ইমেজ। তো মোটামুটি বলা যায় যে আজকে তাহলে আমরা ওভারঅল ডেফিনেশন এবং হচ্ছে ম্যানেজমেন্টের যে ফাংশন, সেই দুটো জিনিস নিয়ে আমরা কথা বললাম। এখন আপনারা আমাকে আজকের ক্লাসের বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি কিছু বলতে চান, বলতে পারেন। ম্যাডাম স্টাফিংটা বুঝি না, স্টাফিংটা। স্টাফিং মানে হচ্ছে আমি যখন আমার বিজনেসে যোগ্যতা অনুযায়ী আমি যখন মানুষ হায়ার করব। হ্যাঁ, আমি তো প্ল্যান করেছি যে আমি একটা কন্ট্রাক্ট ট্রেসিং অ্যাপস বানাবো। এটা হচ্ছে আমার প্ল্যান। এবং এই অ্যাপসটা বানাতে গিয়ে আমি চিন্তা করলাম যে কোন কোন ডিপার্টমেন্ট এখানে কাজ করবে। আমার একটা আইটি স্পেশালিস্ট লাগবে, আইটি স্পেশালিস্টের মধ্যে আবার সফটওয়্যার জানে এরকম ছেলে লাগবে, আবার গ্রাফিক্স বুঝে এরকম একজন কর্মী লাগবে। হ্যাঁ, তো এগুলো আমি অর্গানাইজিং হিসেবে দেখব। এবং এখন আমি কি করব? আমি যেহেতু জানি কোন কোন ডিপার্টমেন্ট লাগবে, সেই ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু ট্যালেন্টেড পিপল আমি হায়ার করব। যে সফটওয়্যারে ভালো তাকে আমি স্টাফিং করব, যে হার্ডওয়্যারে ভালো তাকে আমি নেব, যে গ্রাফিক্সে ভালো তাকে আমি নেব।
তার মানে কি স্টাফিং মানে হচ্ছে আমার প্ল্যানিং আর অর্গানাইজিং অনুযায়ী যখন আমি নাকি নতুন নতুন লোক নেই বা যোগ্যতা সম্পন্ন লোক নেই, সেটাকে স্টাফিং বলে। তাহলে আপনাদেরকে আমি প্রথম যেই প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে প্ল্যান ম্যানেজমেন্ট আসলে কাকে নিয়ে কাজ করে? এই যে এতক্ষণ আমি যে কথা বললাম, কি মনে হয় ম্যানেজমেন্ট আসলে কাকে নিয়ে কাজ করে? ম্যাম, মানে প্রথমত একটা কথায় অ্যান্সার দেওয়া এক কথায় অ্যান্সার যদি বলতে বলেন তাহলে বলবো যে ম্যানেজমেন্ট বেসিক্যালি তার এমপ্লয়ীদেরকে নিয়েই কাজ করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ম্যানেজমেন্ট অ্যাবসলিউটলি মানুষ নিয়ে কাজ করে, এবং মানুষ নিয়ে কাজ করলে ম্যানেজমেন্টের যে আদার রিসোর্স, সেগুলোতে কি কোনো ফ্যাসিলিটি আসে? যেমন আমি তো শুধু মানুষ নিয়ে কাজ করব না, আমার কি লাগবে? আমার টাকা লাগবে, আমার কাঁচামাল বা ন্যাচারাল রিসোর্স লাগবে, আমার টেকনোলজিক্যাল ফ্যাসিলিটিস লাগবে। তো কি মনে হয় ওগুলোতে কি কোনো এফেক্ট পড়বে আমি যদি হিউম্যান রিসোর্সকে নেই? ম্যাম, আপনি যদি হিউম্যান রিসোর্সকে আপনি যদি নেন সেক্ষেত্রে আপনার সাপোজ আপনার একটা অর্গানাইজেশন, আপনি 50 জনকে আপনি নিয়োগ করেছেন, বাট এই 50 জনকে কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে ডিস্ট্রিবিউট করবেন এবং তাদের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সো তারা তাদের ওয়েতে তাদের কাজ কমপ্লিট করবে। এখানে যারা লিডার যারা থাকবে তারা লিড দেবে বেসিক্যালি, তারা যারা ম্যানেজিং লেভেলে আছে তারা সম্পূর্ণটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। দেন এন্ড অফ দ্য ডে তে আপনি আউটপুট কিন্তু ঠিকই পাচ্ছেন। ইয়েস, তার মানে এই যে আমি হিউম্যান রিসোর্স নিলাম, এরাই কিন্তু আমার টাকা বাঁচাবে, এরাই আমার ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ করবে, এরাই আমার কোম্পানির Practical টেকনোলজিক্যাল সাইডটা facilities. দেখবে। রাইট। তো ওদেরকে যদি আমি হ্যাপি রাখি, ওদেরকে যদি আমি দক্ষ রাখি, আমার বাকি তিনটে এরিয়া এমনিই ভালো মতো চলবে। আচ্ছা, ম্যানেজমেন্টের প্রথম কোন ফাংশন নিয়ে আমরা কথা বললাম? ম্যানেজমেন্ট প্রথম কোন ফাংশন নিয়ে কাজ করে? হিউম্যান Planning. রিসোর্স, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স। হিউম্যান Human রিসোর্স, resource. হ্যাঁ, এই হিউম্যান রিসোর্স আমি নেওয়ার পরে কোম্পানিতে প্রথম কাজ হচ্ছে কি প্ল্যান। আমার প্ল্যান করতে হবে, আমার কোম্পানির জন্য একটা ব্লু প্রিন্ট আমি তৈরি করব। এটা গোল সেট করতে হবে ম্যাম। হ্যাঁ, মানে শর্ট, মিড, লং। প্ল্যানিং এর পরে আমি কোথায় যাব? নেক্সট, প্ল্যানিং করার পরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ তো সব আইডিয়াই আমি করেছি, যে আমি ইনভেস্টমেন্ট কত করব, কয়জন লোক কাজ করবে, আমার উৎপাদন কিরকম হবে, সবই আমি করলাম। এরপরে আমি চলে যাব অর্গানাইজিং। নেক্সট, Organization. হ্যাঁ, নেক্সট ফাংশন। এই যে এখানে আপনারা দেখেন, এখানে আমি আলোচনা করেছি অর্গানাইজিং ফাংশনস। আচ্ছা, অর্গানাইজিং করলাম। অর্গানাইজিং এ আসলে মেইন কাজ কি করলাম? আমি চিন্তা করলাম আমার কি কি কাজ করতে হবে, তার মানে টু মেক ইনটু অ্যাকশন। ইয়েস। অর্গানাইজিং করার পরে নেক্সট আমি কোন কাজটা করব? Staffing. ইয়েস, আমি যখন ডিসিশন নিয়ে ফেললাম যে আমার কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে আমি আগাবো, এরপর আমি লোক নিলাম। লোক নেওয়ার পরে সবচেয়ে চ্যালেঞ্জিং ফাংশন শুরু হয়ে যাবে। এই লোকগুলোকে আমার কি করতে হবে? মোটিভেশন করতে হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমার মনে হয় যে এই মুহূর্তে মোটিভেশন আর লিডারশিপ, মানে বারবার খালি আলোচনায় আনতে চাই না, কিন্তু বারবার আসলে আলোচনাটা চলে আসে। আজকে বাংলাদেশের এই অবস্থা হওয়ার কারণ কি বলেন তো? বাংলাদেশে এই অবস্থা হওয়ার পিছনে কারণ বিদেশ থেকে লোক ফেরত আসে। বিদেশ ফেরত। হ্যাঁ, বিদেশ ফেরত। এটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে আমরা মোটিভেট না সবাই। এক্স্যাক্টলি। মোটিভেশনের অভাব। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা সেক্টরে ভাইরাস এমন একটা জিনিস, এটা যেহেতু বাউন্ডারি ক্রস করে ফেলছে, সো এইটা আমাদের বাংলাদেশে আসতেও বেশি দিন লাগতো না, এটা আসতো, এটা যেভাবে হোক এটা আসতো। যেখানে বড় বড় দেশই থামাতে পারে না, সেখানে বাংলাদেশ তো নগণ্য। কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখা কার দায়িত্ব ছিল? মানুষের। কিন্তু এই মানুষগুলা কেন কাজ করে নাই? মানুষগুলা যার যার দিক থেকে কেন কাজ করে নাই? তাদেরকে আমরা কি দিতে পারি নাই? মোটিভেশন দিতে পারি। মোটিভেশন দিতে হবে। এক্স্যাক্টলি। এবং দুইটা ওয়েতেই, ফিনান্সিয়াল ওয়েতেও, নন ফিনান্সিয়াল ওয়েতেও। ফিনান্সিয়াল ওয়েতেও আমি তাকে বলতে পারি নাই যে
তুমি কাজটা করো, তোমার যেটা স্ট্রাকচার আমরা তোমাকে সেটার থেকেও ভালো স্মার্ট অ্যামাউন্ট দেব। আবার ওই নন ফিনান্সিয়াল যেটা, সেইটাও আমরা তাদেরকে বলতে পারি নাই যে তোমাকে আমি জব সিকিউরিটি দিলাম, তোমার লাইফ সিকিউরিটি দিলাম, তোমাকে আমি পিপিই দিলাম, তোমাকে আমি প্রোটেকশন গিয়ার দিলাম, তুমি কাজ করো। যেটা বাইরের দেশের মানুষরা খুব দ্রুত কন্ট্রোলে এনে ফেলছিল, সেটা আমরা করতে পারি নাই। নেক্সট হচ্ছে লিডারশিপ। ওই যে সেম কথা, লিড করতে পারা। এটা তো আমার মনে হয় না আমাদের বাংলাদেশে মানে কি বলবো, খুবই অভাব না, লিডারের বড্ড অভাব। একটা ভালো লিডার, আমরা সবাই তাকিয়ে আছি যে একটা ভালো লিডার আমাদেরকে গাইড করবে এবং আমরা সেভাবে করে একটা ভালো দিন দেখব। তো কন্ট্রোলিং, কন্ট্রোলিং এর ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি হলো, একদম লাস্ট ফাংশনে, ম্যানেজমেন্টের লাস্ট ফাংশনে কি বোঝাতে চেয়েছে? ম্যাম কন্ট্রোলিংটা বেসিক্যালি আপনি শুরুতে যে প্ল্যানিংটা করেছেন, সেই প্ল্যান করার পরে আপনার কতজন লোক লাগবে, আপনি লোকগুলোকে আপনি হায়ার করেছেন, হায়ার করার পর তারা তাদের নিজ মানে নিজ জায়গা থেকে তাদের কাজটা তারা মানে সম্পূর্ণভাবে করছে কি না, এইটা পর্যবেক্ষণটা করাটাই বেসিক্যালি কন্ট্রোলিং এখানে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা এরিয়ায়। তার মানে মোট কথা হচ্ছে যে আমি যেই ধরনের অ্যাচিভমেন্টটা মনে মনে চেয়েছি, সেটা তখনই সম্ভব যখন আমার কোয়ালিটিটা ঠিক থাকবে, কাজের কোয়ালিটি, এবং আমার প্রতিষ্ঠানের যে কমিটমেন্টগুলো ছিল আমি সেগুলো কোয়ালিটি ফুল ভাবে করতে পেরেছি কিনা। আপনারা এখনো দেখছেন যে এখনো রাত দিন আপনি যখনই নতুন কোনো অ্যাপস ডাউনলোড করেন, আপনার কাছে কি আসে? পারমিশন চাই। তারা কি চায় আপনার কাছে, কি দিতে বলে? এই অ্যাপস রেটিংস চাই ম্যাম। ইয়েস, যাতে রেটিং চাই, এবং এই ক্ষেত্রে ওরা মানে একটা অপশন দেয় যে আপনারা আসলে এই কেমন অ্যাপ্লিকেশনটা লেগেছে মানে কিভাবে অ্যাপসটা চাইতেছেন হ্যাঁ বা আরো কি কি সংযোগ করলে ভালো হয়। ভালো হয়। রাইট। সব সময় তারা আপনাকে বুঝাচ্ছে আপনি তাদের কাছে অনেক মূল্যবান। কারণ একটা মানুষ, একটা কাস্টমার কখন ভালো ফিল করে, যখন ওই কাস্টমারকে আপনি ফিল করান যে আপনি খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই খুব ইম্পর্টেন্স পেতে পছন্দ করি, তাই না? তো যখন নাকি আমাকে প্রশ্ন করা হবে একটা প্রতিষ্ঠান থেকে যে আমার এই জিনিস, আমার এই সার্ভিসটা নিয়ে আপনার কেমন লাগলো, আপনি আপনার মন্তব্য লিখেন, আপনি এটাকে রেট করেন, সাথে সাথে কিন্তু কি আমি 500 দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার কিন্তু আমি আনসার করব, আমি রেটিংও করব, এবং আমি লিখব ভালো, খারাপ, এটা ভালো করা উচিত, ওটা ভালো করা উচিত। এই জিনিসগুলাই কোম্পানি কি করবে, মাথায় রাখবে, এবং পরবর্তীতে এটাকে তারা ভালো করার চেষ্টা করবে। ইয়েস, দিস আর দ্য ফাংশন যেটা ম্যানেজমেন্টে কন্টিনিউয়াসলি হতে হবে। একবার করে আমি বসে গেলাম, থেমে গেলাম, সেটা না, এটাকে কন্টিনিউয়াস ওয়েতে এটাকে প্র্যাকটিস করতে হবে। তারপর ম্যানেজমেন্ট কি অর্গানাইজেশনের সব লেভেলেই অ্যাপ্লাই করা যায় নাকি শুধু একটা লেভেলে অ্যাপ্লাই করা হয়, কি মনে হয়? এটা ম্যাম সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাইতে পারে, মানে সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তবে এই ক্ষেত্রে কন্ট্রোলিং এর ব্যাপারটা ওইটা মাথায় রাখতে হয় যে যে এরিয়াতে আমাদের কন্ট্রোলিং ভালো, সেই এরিয়াতে যে আমাদের এমপ্লয়িটা আছে সে ওই এরিয়াটা খুব ভালোভাবে কভার করতে পারতেছে, সে অনেক স্পেশাল। হ্যাঁ, তাহলে পরে দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু পোস্টিং কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, যে এমপ্লয়ি তুমি এই এরিয়াটা খুব ভালোভাবে কনভিন্স করতে পেরেছো, তোমার স্পোকেন স্কিলটা অনেক ভালো, কমিউনিকেশন স্কিল অনেক ভালো, এই সাইটটা অনেক ভালো চলতেছে, তুমি একজন কম দক্ষ মানুষকে এখানে দাও, তারপরে যে এরিয়াতে আমাদের রেপুটেশন খারাপ সেই এরিয়াটা তুমি একটু সাপোর্ট দাও। এই ধরনের কাজটা কিন্তু হয় ম্যাম। হ্যাঁ, সেটাই। মানে আসলে মোট কথা হচ্ছে যে আপনাকে সারাক্ষণই আপনার অর্গানাইজেশন ফিল করাবে বা ম্যানেজমেন্ট ফিল করাবে যে তারা আপনাকে প্রতিটা পদে পদে কি করছে, সুপারভাইজ করছে, বা আপনাকে তারা দেখছে আপনি কাজ ভালো করছেন না খারাপ করছেন, বা আপনার কি আরো কোনো ট্রেনিং এর দরকার আছে কিনা।
হ্যাঁ, আপনি যে জি ম্যাম, লেভেলেই থাকেন আপনি এই জন্যই তো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের এই কাজটা তো ম্যাম করে, বললেন একটু আগে। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা দ্রুত আগাই। ম্যানেজমেন্ট লাস্ট যে দুটো কাজ করে, ক্রিয়েট সারপ্লাস, তার মানে হচ্ছে কি প্রফিট গেইন করা, আর প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা বাড়া দক্ষতার সাথে এবং কার্যকারিতার সাথে, ইফেক্টিভনেস এন্ড ইফিসিয়েন্সি। সো আজকে আমরা ডেফিনেশন বা এটাকে বলা যায় যে আসলে ইন্ট্রোডাকশন আলোচনা। হ্যাঁ, আমাদের ইন্ট্রোডাকশন আলোচনা আজকে তাহলে আমরা মোটামুটি সবাই আজকে জানলাম। আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝেছেন যতটুকু আমরা দেখলাম বা জানলাম। নেক্সট ক্লাস থেকে আমরা তাহলে আবার নতুন কোনো টপিকে চলে যাব। আর আপনাদের একটা ছবি নেই, কিছুক্ষণ আগে একজন আসছিল আবার চলে গেছে। ম্যাম কিছুক্ষণ আগে বলতে আর বেশ কয়েকজন মানে নেট প্রবলেমের কারণে আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নাই, নো প্রবলেম। ম্যাম আপনি যদি একটু নোট করতেন আমি তাহলে রোল নাম্বারগুলো একটু বলতাম তাহলে। হ্যাঁ, আপনি আমাকে ইনবক্সে আমাদের ক্লাস শেষে আমার ইনবক্সে সব রোলগুলা লিখে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আমি তাহলে আপনাকে ইনবক্স করে দিচ্ছি ম্যাম আজকে অ্যাটেন্ডেন্সটা। আমি আপনাদের একটা স্ন্যাপ নিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। 74 ব্যাচ আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন। আপনি ভালো থাকবেন ম্যাম। ওকে, ভালো থাকবেন ম্যাম। হ্যাঁ আপনিও ভালো অবশ্যই। থাকবেন ম্যাম। ওকে, ঠিক আছে ম্যাম এক মিনিট, আমি একটু সবার সাথে একটু একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের রাহিত স্যার বেসিক্যালি আজকে ম্যামের পরে সেকেন্ড পিরিয়ডে ওনার ক্লাসটা ছিল, তো উনি কোনো একটা সমস্যার কারণে ক্লাসটা নিতে পারবেন এই শিডিউলে। তো আমাদের যে এক পিরিয়ডের ক্লাসগুলো তো আমরা নরমালি করি না, এক পিরিয়ডের ক্লাসগুলো তো আমাদের মঙ্গলবারে হচ্ছে এক পিরিয়ডের ক্লাস আছে। তো মঙ্গলবারে সন্ধ্যা 7:40 থেকে রাত 9:20 এই সময়টাতে স্যারের ওই ক্লাসটা হবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। হ্যাঁ মানে আজকে বিষয়টা ক্লিয়ার, কিন্তু এটা হলো গ্রুপে তুমি করে দিও, বলে সুন্দর দিছি করে অলরেডি, লিখে পোস্ট করে দিও। গ্রুপে অলরেডি আমি দিয়ে দিছি এটা অলরেডি। ওইটা তুমি তো দিছো যে ছবি আঁকায় আঁকায়, ওটা তো যে কেউ বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে বলে দিব। তো শুধু ম্যাম মেসেজ আচ্ছা পরবর্তীতে আমাকে ইনবক্সে নক দাও, ম্যাম আছে এখানে। তো ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম সুযোগ দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে আসসালামু তাহলে। আলাইকুম। ওকে ওয়ালাইকুম সালাম। আমি মিটিং এন্ড করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে ম্যাম, ওকে। খোদা হাফেজ। ভালো থাকবেন ম্যাম।